চলো আজ আমরা শিখছি লম্ব অক্ষ উপপাদ্য, লম্ব এবং সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ উপপাদ্য বা লম্ব অক্ষ উপপাদ্য এটা কি? কোনো বস্তুর নির্দিষ্ট কোনো ঘূর্ণাক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয়ের দুটি সূত্র। আমরা কোনো একটা বস্তুর একটা অক্ষের সাপেক্ষে যদি জড়তার ভ্রামক জেনে থাকি, তাহলে অপর একটি অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয়ের এই দুটি সূত্র। আবার রিপিট করছি, কোনো বস্তুর একটি ঘূর্ণাক্ষের সাপেক্ষে যদি জড়তা ভ্রামক জানা থাকে, তবে অপর অন্য কোনো ঘূর্ণাক্ষের সাহায্যে সহজে যাতে আমরা তার জড়তা ভ্রামক নির্ণয় করতে পারি, তার দুটি সূত্র হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য এবং লম্ব অক্ষ উপপাদ্য। প্রথমত সমান্তরাল অক্ষ উপপাদ্য আমরা শিখবার চেষ্টা করছি। সমান্তরাল মানে এই রকম যাদের মধ্যেকার দূরত্ব সবসময় স্থির থাকে, সেই দুটোকে সরলরেখাটাকে আমরা বলছি সমান্তরাল। সমান্তরাল অক্ষ উপপাদ্য কি না, ধরো এক্স ওয়াই এই অক্ষের সাপেক্ষে আমাকে জড়তা ভ্রামক নির্ণয় করতে বলা হলো। ওকে, এই অক্ষের সাপেক্ষে আমাকে জড়তা ভ্রামক নির্ণয় করতে বলা হলো। তাহলে কিভাবে নির্ণয় করব না, কি বলেছি, এই দুটো অক্ষ উপপাদ্য সাহায্যে জড়তা ভ্রামক নির্ণয়ের প্রথম কন্ডিশন, একটি অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক জানা, জড়তা ভ্রামক জানা আছে, তোমার একটা নোন, একটা জড়তা ভ্রামক জানা আছে। অপর অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করতে গেলে এই দুটো সূত্র আমরা অ্যাপ্লাই করব। যে কোনো একটা আমাকে এক্স ওয়াই সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে অপর একটি অক্ষ নেব যে অক্ষটা এক্স ওয়াই এর সমান্তরাল এবং সেটা ভর কেন্দ্রগামী। তাহলে এই ভর কেন্দ্রগামী জড়তার ভ্রামক যদি ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যদি আমাদের জানা থাকে, তবে সেক্ষেত্রে আমরা এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করব। সমান্তরাল কেন বলা হলো না, এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। জানাটা কোনটা? এক্ষেত্রে জানাটা হবে এর সাথে সমান্তরাল এবং ভর কেন্দ্রগামী। এই রকম অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক আমাদের জানা। এক্ষেত্রে অজানা কোনটা? আই এক্স ওয়াই, আই ফর মোমেন্ট অফ ইনারশিয়া, এক্স ওয়াই এর সাপেক্ষে জড়তা ভ্রামক আমাকে নির্ণয় করতে বলা হয়েছে, এটা অজানা। তাহলে এইটা নির্ণয়ের জন্য আমরা কি করছি, একটি অক্ষ নিচ্ছি যে অক্ষটি জানা, নোন। সেই অক্ষটা কেমন হবে? এক্স ওয়াই এর সমান্তরাল হবে, এক্স ওয়াই এর সমান্তরাল হবে এবং সেটা ভর কেন্দ্রগামী হতে হবে। ভর কেন্দ্রগামী এক্স ওয়াই এর সমান্তরাল অক্ষ আমরা নেব, তার সাপেক্ষে জড়তা ভ্রামক আমাদের জানা। ধরো সেটাকে আমরা বলছি আই সি এম। এবারে বলছি আই এক্স ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই এর সাপেক্ষে জড়তা ভ্রামক কি হবে? এক্স ওয়াই এর সাপেক্ষে জড়তা ভ্রামক হবে আই সি এম প্লাস যে বস্তুর সাপেক্ষে জড়তা ভ্রামক, যে বস্তুর জড়তা ভ্রামক আমি নির্ণয় করছি তার ভর এবং এদের মধ্যে লম্ব দূরত্ব যদি এইচ হয় তার স্কয়ার। এটা হচ্ছে গিয়ে সমান্তরাল উপপাদ্য, লম্ব সমান্তরাল অক্ষ উপপাদ্য। কি বললাম? একটি অজানা, অর্থাৎ একটি অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর জড়তার ভ্রামক আমাকে নির্ণয় করতে বলা হলো। সমান্তরাল অক্ষ উপপাদ্য প্রয়োগ করব তখন কিরকম করে না, যে অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করতে বলা হয়েছে সেই অক্ষের সমান্তরাল একটি অক্ষ নেব এবং যে অক্ষটা নিচ্ছি সমান্তরাল সেটা অবশ্যই ভর কেন্দ্রগামী হবে। এই রকম অক্ষে একটা নিয়ে আমি এক্স ওয়াই এর সাপেক্ষে জড়তা ভ্রামক কত লিখব না, এইটা আমাদের জানা
জড়তা ভ্রামক এই অক্ষের সাপেক্ষে, সেটাকে আমরা বলছি আইসিএম, যেটা আমাদের নোন সম প্লাস যে বস্তুর জড়তা ভ্রামক নির্ণয় করছি তার ভর গুণিতক এই দুটো সমান্তরাল সরলরেখার সমান্তরাল অক্ষের মধ্যেকার লম্ব দূরত্বের স্কয়ার। ওকে, লম্ব দূরত্বের স্কয়ার। চলো, ক্লিয়ার হয়েছে? তাহলে সমান্তরাল অক্ষ উপপাদ্য কি বলা হলো? কোনো অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয়ের জন্য মূলবিন্দু ভরকেন্দ্রগামী সমান্তরাল সরলরেখা নিয়ে অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক হবে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক ও তাদের বস্তুর ভর ও তাদের মধ্যেকার লম্ব দূরত্বের বর্গের সমষ্টির সমান। ক্লিয়ার হলো? আচ্ছা, এই সমান্তরাল অক্ষ উপপাদ্য কখন প্রযোজ্য হবে? প্রযোজ্য কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে? প্রযোজ্য একমাত্রিক বস্তুর ক্ষেত্রেও, একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক সব বস্তুর ক্ষেত্রেই এই উপপাদ্য প্রযুক্ত বা প্রয়োগ করা যাবে। ওকে, ক্লিয়ার? চলো আমরা এবারে একটা প্রয়োগে আসি। কিরকম? ধরো আমাকে বলে দেওয়া হলো যে আমাদের এই যে একটা দণ্ড, আমরা নিলাম একটা দণ্ডের কোনো একটা প্রান্তের সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করতে বলা হয়েছে। প্রশ্নটা কিরকম দেবে তোমাদেরকে? প্রশ্নটা এইরকম দেবে, এম ভরের দণ্ডের ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, এটা না বলে এইরকমও বলতে পারে সাপেক্ষে অর দণ্ডের সাথে লম্বভাবে মধ্য বিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক এম এল স্কোয়ার বাই 12। ওকে, এম এল স্কোয়ার বাই 12, এল যেখানে দণ্ডের দৈর্ঘ্য, প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করো। ওকে, তাহলে আমি কি বলেছি? সমান্তরাল অক্ষ উপপাদ্য বা লম্ব অক্ষ উপপাদ্য প্রয়োগের জন্য একটি তোমার কাছে জানা থাকবে। আচ্ছা, এই অংশটার পাঠটা না দিয়েও বলতে পারে প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করো। তাহলে এইটা তোমাকে জানতে হবে কিরকম করে প্রয়োগ হচ্ছে। দেখো, একটি দণ্ড, তার মধ্যবিন্দুগামী এই অক্ষটা অর্থাৎ এ বি আমি ধরলাম, এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত বলে দেওয়া হচ্ছে? আই এ বি ইজিক্যাল টু এম এল স্কোয়ার বাই 12, যার এর ভরটা কত? এম। ওকে, এর ভরটা হচ্ছে গিয়ে এম, দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে এল, দণ্ডের দৈর্ঘ্য এল। এবারে বলছে এই প্রান্তবিন্দু এইরকম একটা অক্ষের সাপেক্ষে, এইরকম অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক প্রান্ত, এটা প্রান্ত বা এটা প্রান্ত, এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করতে বলা হলো। তাহলে আমি কি বলে শিখেছি না, যে অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করতে বলা হয়েছে, এখানে যেহেতু মধ্যবিন্দুগামী বা এটা ভরকেন্দ্রগামী হবে, তাহলে তার সাপেক্ষে জড়তা ভ্রামক আমাদের জানা।
তাহলে কি বলবো, সমান্তরাল সূত্র প্রয়োগে পাচ্ছি সমান্তরাল অক্ষ উপপাদ্য প্রয়োগে পাই। কি পাই? আমাকে নির্ণয় করতে হবে, কি বলেছে, আই অফ এক্স ওয়াই, ধরো এটা এক্স ওয়াই প্রান্তবিন্দুর সাপেক্ষে। ওকে, তাহলে কি ইজিক্যাল টু ভরকেন্দ্রগামী আই এ বি, অর্থাৎ ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক অর্থাৎ মধ্যবিন্দুগামী এই দণ্ডের সাপেক্ষে জড়তা ভ্রামক আই এ বি ধরলাম, প্লাস দণ্ডের ভর কত বলেছে এম, এদের মধ্যেকার দূরত্ব কত, পুরো দৈর্ঘ্যটা যদি এল হয় এটা এল বাই টু, তাহলে এম ই ইন্টু এল বাই টু তার হোল স্কোয়ার। সূত্রটা ছিল কি, এদের মধ্যেকার লম্ব দূরত্বের বর্গের এবং ভরের গুণফল। এটা জানা আমাদের কি, এম এল স্কোয়ার বাই 12 প্লাস এম এল স্কোয়ার বাই 4 সমান 12 লসাগু, এম এল স্কোয়ার কমন থাকলো, তাহলে 1 প্লাস 3 সমান দাঁড়াচ্ছে 4, তাহলে এম এল স্কোয়ার বাই 3, এম এল স্কোয়ার বাই 3। বলো বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা আচ্ছা, চলো আবার একটা দেখি, এবারে নিজেদের ট্রাই করতে হবে, পারা গেলে তাহলে বোঝা যাবে যে হয়েছে। চলো, আর কতগুলো ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে এই জড়তার ভ্রামকটা এইটা, অর্থাৎ এটি দণ্ডের ক্ষেত্রে মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক এম এল স্কোয়ার বাই 12, এগুলো তোমাকে মনে রাখতে হবে, কিছু মনে রাখতেই হবে, রিমেম্বার করে রাখতে হবে। চলো এবার একটা ধরছি, একটি ছাড়া হলো না, একটি রিংয়ের ব্যাস এর সাপেক্ষে জড়তা না, একটি রিংয়ের কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক এম আর স্কোয়ার পরিধির সাথে লম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করো, এবার রিং দেওয়া হয়েছে, এই ডাটাটা নাও দেওয়া হতে পারে, ওকে। একটি রিংয়ের কেন্দ্রগামী, এর সাথে কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক বলে দেওয়া থাকলো, একটা দেওয়া আছে পরিধিতে, এইখানটাতে এই অক্ষের সাপেক্ষে, এই রকম অক্ষের সাপেক্ষে আমাকে জড়তা ভ্রামক নির্ণয় করতে বলা হয়েছে। এটা আমাকে নির্ণয় করতে হবে এক্স ওয়াই এর সাপেক্ষে, পরিধির সাথে লম্ব হবে, পরিধির সাথে এবং পরিধিতে প্রান্ততে একটা লম্ব হবে, জড়তা ভ্রামক নির্ণয় করতে বলা হলো, ওকে। তাহলে সেক্ষেত্রে কি হবে বলছি, পৃষ্ঠের সাথে স্পর্শক বরাবর বা লম্ব অক্ষের সাথে জড়তা ভ্রামক নির্ণয় করো, আই এক্স। বলো, পজ করে ট্রাই করো, আই এক্স ওয়াই কি হবে, আই সি এম প্লাস রিংয়ের ভর যদি এম হয় এবং তাদের লম্ব দূরত্ব কত, ব্যাস
ব্যাসার্ধের সমান আর স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে? এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার, দ্যাট ইজ 2mr স্কোয়ার। গুড। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানেই যদি আমায় বলতো, ধরো একটা চাকতির, এটা রিং বলেছে, এটা রিং বলেছিল, ওকে, এবারে বলছে একটা চাকতির তলের সাথে লম্ব করে স্পর্শক বরাবর, পরিধি স্পর্শক বরাবর অক্ষের সাপেক্ষে জড়তা। এটা কি বলেছে এখন? চাকতি। এই চাকতির জন্য এক্স ওয়াইয়ের সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করো। বলো, পজ করে ট্রাই করে নাও, পারবে? এর কেন্দ্রগামী জড়তা ভ্রামক বলে দেওয়া নেই, কিন্তু মনে রাখতে হবে। কত? ICM। তাহলে I অফ এক্স ওয়াই ইজ ইকাল টু ICM কোন উপপাদ্য? সমান্তরাল অক্ষ উপপাদ্য, প্লাস ভর যদি এম হয়, এদের লম্ব দূরত্ব যদি আর হয়, আর স্কোয়ার। ICM কত এক্ষেত্রে? হাফ এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার সমান 3/2 এম আর স্কোয়ার। ওকে, আচ্ছা, আবার একটা দেখি। একটা নিরেট গোলক, যেমন ধরো পৃথিবী, এর জড়তা ভ্রামক তোমাকে মনে রাখতে হবে, অঙ্ক করবার সময় কাজে লাগবে। একটা নিরেট গোলক, পৃথিবী একটা নিরেট গোলক, তার ব্যাস সাপেক্ষে জড়তা ভ্রামক। একটা নিরেট গোলক, তার ব্যাস সাপেক্ষে জড়তা ভ্রামক। ওকে, তার ব্যাস সাপেক্ষে জড়তা ভ্রামক কত? এম। ব্যাস সাপেক্ষে জড়তা ভ্রামক হচ্ছে কি 2/5 এম আর স্কোয়ার। এটা মনে রাখতে হবে, ব্যাস সাপেক্ষে জড়তা ভ্রামক। ব্যাস সাপেক্ষে জড়তা ভ্রামক। নিরেট কি হলো? নিরেট গোলকের ক্ষেত্রে ব্যাস সাপেক্ষে জড়তা ভ্রামক, কত? 2/5 এম আর স্কোয়ার। এম কি? গোলকের, নিরেট গোলকের ভর, ওকে, আর কি? ব্যাসার্ধ। এবারে তোমাকে বলেছে তুমি নির্ণয় করো স্পর্শক সাপেক্ষে জড়তা ভ্রামক। স্পর্শক সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করতে বলা হয়েছে, মানে এটা দেওয়া আছে, এটা ICM, তোমাকে নির্ণয় করতে বলেছে এইটা এক্স ওয়াই। পারবে? পজ করে ট্রাই করো, সিম্পল। আচ্ছা, তাহলে IXY খুব সিম্পল জায়গা, ইজ ইকাল টু ICM প্লাস কত? এম ভর, এর দূরত্ব কত? আর, তাহলে আর স্কোয়ার। তাহলে 2/5 এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার ইজ ইকাল টু 7/5 এম আর স্কোয়ার। 7/5 এম আর স্কোয়ার। বলো, ক্লিয়ার হয়েছে? 7/5 এম আর স্কোয়ার। ওকে, আচ্ছা, এবারে আসি আমরা। ক্লিয়ার হয়েছে। এখন আসছি আমরা লম্ব অক্ষ উপপাদ্য। এটা কি? নাম শুনে মনে হচ্ছে লম্ব হবে, কার সাথে? অক্ষ। যেই অক্ষগুলো সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করতে হবে তারা লম্ব হবে। ফার্স্ট, লম্ব অক্ষ মানে ঘূর্ণাক্ষগুলি যেগুলো আমি নেব সেগুলো পরস্পরের লম্ব হবে, 1। 2 নম্বর কি? এই যে সূত্রটা আমরা প্রয়োগ করব, এটা কেবলমাত্র দ্বিমাত্রিক বস্তুর ক্ষেত্রে। দ্বিমাত্রিক বস্তু, দ্বিমাত্রিক বস্তু মানে কিরকম দ্বিমাত্রিক বস্তু? ধরো একটা চাকতি, একটা পাত, টিনের পাত, যার দৈর্ঘ্য প্রস্থ আছে কিন্তু কোনো উচ্চতা নেই, দ্বিমাত্রিক। মানে কি? আরেকটা কথা আমি বলতে পারি, বস্তুটি একটি তলে অবস্থান করে। দ্বিমাত্রিক বস্তু মানে একটি তলেই থাকবে বস্তুটা, একটি তলে, এক্স ওয়াই তল, এক্স জেড তল, ওয়াই জেড তলে থাকবে। দ্বিমাত্রিক মানে 2 ডাইমেনশনাল। ওকে, আচ্ছা, এইরকম বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য হবে। সূত্রটা কি? বলা হচ্ছে ধরো এইরকম একটি বস্তু দেওয়া আছে, একটা
গোল চাকতি দেওয়া হয়েছে, যার কিন্তু বারবার বলছি যার কিন্তু উচ্চতা নেই, পাতলা একটা চাকতি, উচ্চতা নেই। ঠিক আছে, এক্ষেত্রে লম্ব মানে এই তলের উপরে দুটো অক্ষ আমি নেব যে তলে বস্তুটা অবস্থান করছে। তাহলে কি, যে তলে বস্তু থাকে সেই তলে পরস্পর লম্ব দুটি অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক আমাকে জানতে হবে। জড়তা ভ্রামক আমি জানতে পারি, ধরো এখানে দুটো অক্ষ, এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক IX, এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক IY, XY তলে আছে আমি ধরছি। তাহলে এই দুটো অক্ষ তলে আছে। এবারে এদের যে ছেদ বিন্দু, এই বিন্দুতে আমি আরেকটি অক্ষ নেব যে অক্ষটি এই দুটোর সাথে লম্ব বা তলের সাথে লম্ব। দ্যাট ইজ এই অক্ষের সাপেক্ষে, এই তলের সাথে লম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। দ্যাট ইজ এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক যদি IZ হয়, নির্ণয় করতে চাই, তাহলে কি হবে, IZ কি হচ্ছে, তাহলে এই তলের সাথে লম্ব এবং ইভেনচুয়ালি এই দুটো অক্ষের সাথেও লম্ব। কোথা দিয়ে যাবে না, তাদের ছেদ বিন্দু দিয়ে, তাদের ছেদ বিন্দু দিয়ে যাবে এবং তলের সাথে লম্ব হবে, এবং তলের সাথে লম্ব হবে। ওকে, ঠিক আছে। কি হচ্ছে তাহলে, এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করতে বলা হয়েছে IZ ইজিক্যাল টু, তাহলে কি হবে, ইজিক্যাল টু IX প্লাস IY। অর্থাৎ এই যে তিনটে অক্ষ তারা পরস্পরের লম্ব, এর মধ্যে যে কোনো একটি জানা থাকলে আমরা তৃতীয়টি নির্ণয় করতে পারবো। ক্লিয়ার, জানা থেকে আমরা নির্ণয় করতে পারবো। সিমেট্রিক বস্তুর ক্ষেত্রে আমরা এটাকে অ্যাপ্লাই করতে শিখবো। তাহলে কি বললাম, প্রথমত এই সূত্র কখন অ্যাপ্লাই হবে, দ্বিমাত্রিক বস্তুর ক্ষেত্রে, বা বস্তুরা যখন একটি তলে অবস্থান করবে, যেমন একটি পাত, ঠিক আছে, তার ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। কীরকম হবে না, যে তলে বস্তুটি আছে সেই তলে দুটো অক্ষ নেব, যে অক্ষগুলো পরস্পরের লম্ব হবে। তাহলে ওই দুটো অক্ষের যে ছেদবিন্দুর সাথে লম্বভাবে একটি ঘূর্ণাক্ষর সাপেক্ষে বস্তুর জড়তা ভ্রামক নির্ণয় করতে চাইলে তা হবে ওই দুটো অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামকের সমষ্টির সাথে সমান। ওকে, চলো এক্ষেত্রে আমরা এইটাকে প্রয়োগ করবার চেষ্টা করি। কীরকম, প্রথম আমাকে বলা হলো একটি চাকতির ব্যাস সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করো। জড়তা ভ্রামক নির্ণয় করো। ওকে, কি বলেছে, তাহলে চাকতি একটা তলে থাকবে। আচ্ছা, আমরা কি বলেছি, এই রকম দুটো অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক, এটা ব্যাস সাপেক্ষে, এটা আমরা চাকতি, এটা তলে আছে, এইটা একটা ব্যাস সাপেক্ষে, একটা ব্যাস সাপেক্ষে, এই জড়তা ভ্রামক আমরা IX, এটা IY, এটা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। দুটোই সিমেট্রিক্যাল বস্তু, তার মানে প্রথম কনসেপ্ট আমাকে IX ইজিক্যাল টু IY হবে। দ্যাট ইজ ইজিক্যাল টু, আমি ধরছি I, যেটা আমাকে নির্ণয় করতে হবে ব্যাস সাপেক্ষে জড়তা ভ্রামক। আচ্ছা, আমরা এই বিন্দু দিয়ে এর সাথে কেন্দ্রগামী, তাহলে কেন্দ্রগামী এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কি আমাদের জানা আছে। একটি চাকতির এই কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে লম্ব হবে, চাকতি যে তলে আছে তার সাথে লম্ব হবে, কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কি জানা আছে, হ্যাঁ জানা আছে। দ্যাট ইজ, সেটাকে আমরা ICM বলেছিলাম, সেটা কত বেরিয়েছিল, 1/2 mr², যেখানে m কি এই চাকতির ভর, আর কি তার ব্যাসার্ধ। ওকে, তাহলে কি পাচ্ছি সেটাই তাহলে হয়ে যাচ্ছে, এই যদি এটা হয়, এটা হয়ে যাচ্ছে IZ ইজিক্যাল টু IX প্লাস
ওয়াই। আই জেড এখানে কত, হাফ এম আর স্কোয়ার, আর এই দুটোই সমান, দ্যাট ইজ ইকাল টু আই প্লাস আই। তাহলে হাফ অফ এম আর স্কোয়ার ইজ ইকাল টু 2i, দ্যাট ইজ আই ইজ ইকাল টু 1/4 এম আর স্কোয়ার। বলো ক্লিয়ার হয়েছে কিনা? ওকে, দেখো আমরা বের করেছি। কি জানতাম আমরা? এইটা জানতাম, এই চাকতি যদি এই কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তাভ্রামক জানতাম, তাহলে এই দুটো যেহেতু সিমেট্রি, তাহলে এইটাও এবং এইটা সমান, সেখান থেকে লম্ব অক্ষ উপপাদ্য প্রয়োগ করে আমরা কিন্তু নির্ণয় করতে পারলাম। ওকে, চলো আবার একটা দেখি, প্রয়োগের আবার একটা দেখি। ওকে, এখন আসছি, বলা হচ্ছে একটি আয়তাকার পাতের ভর কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করো। কি বলেছে দেখে নিই আমরা একবার। এইরকম একটি আয়তাকার পাত বলে দেওয়া হয়েছে, এই পাতের এইটা কেন্দ্র, অর্থাৎ এই কেন্দ্রের সাথে লম্ব করে অক্ষের সাপেক্ষে এক্স ওয়াই, এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করতে বলা হয়েছে। এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করতে বলা হয়েছে। এবারে আমাকে কি বলতে হবে, কি পারি আমরা এক্ষেত্রে, যেহেতু পাত আয়তাকার পাত, তার মানে 2D বস্তুটা, সেটা কোথায় থাকছে, একটি তলে থাকছে। তাহলে আমরা কি এইরকম করতে পারি, এইরকম একটা আয়তাকার পাত, এই পাতের এই ব্যাস এই তলের সাথে এইরকমভাবে এরকম ব্যাস, এইরকম একটা অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কি আমরা নির্ণয় করতে পারবো? যদি এর দৈর্ঘ্য এল, এর প্রস্থ, আচ্ছা দৈর্ঘ্য এ এবং বি যদি হয়, তাহলে এখন এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কি আমরা জানি? বা যদি আমরা এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করতে চাই, তাহলে কি সেটা জানি? বি বা এ? হ্যাঁ জানি। এই অক্ষের সাপেক্ষে যখন সেটা লম্ব অক্ষের সাপেক্ষে, তখন এই ক্ষেত্রে জড়তা ভ্রামক হয়, ভর যদি এম হয় এম বি স্কোয়ার বাই 12 এটার, তাহলে কোন অক্ষের সাপেক্ষে? প্রস্থ সাপেক্ষে, তাহলে এই ক্ষেত্রে হবে এম স্কোয়ার বাই 12। এবারে বলো, আমাকে নির্ণয় করতে বলেছি তলের সাথে লম্ব করে, এই রকম, এটা যদি আয়তাকার পাত হয় পাতের সাথে লম্ব হবে এরকম, তাহলে এই অক্ষের সাপেক্ষে এইরকম এবং এই, তাহলে আমরা কি ধরে নিচ্ছি, এরকম একটা আয়তাকার পাতের এই অক্ষের সাপেক্ষে এবং এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক জানি। এটা কোথা দিয়ে যাবে? ভর কেন্দ্রগামী। তাহলে এই বিন্দুর সাপেক্ষে, অর্থাৎ এই সাথে লম্ব করে, এইটা আমাকে জানতে চাওয়া হয়েছে, এই পেন যে বরাবর আছে। এটা যদি বি হয়, এটা যদি এ হয়, তাহলে এই বরাবর কত হবে? আই এক্স ওয়াই ফাইন্ড আউট করতে চাইছি। তাহলে এটা হচ্ছে কি আই এক্স, এটা আই ওয়াই। তাহলে আমরা কি লিখতে পারি? লম্ব অক্ষ আই এক্স প্লাস আই ওয়াই। এবারে বলো আই এক্স কী হবে? আই এক্স হবে কত এক্ষেত্রে? এম স্কোয়ার বাই 12। আই ওয়াই কত হবে? এম বি স্কোয়ার বাই 12। বলো ক্লিয়ার হয়েছে? তাহলে কি হচ্ছে? আই এক্স ইজ ইকাল টু এম স্কোয়ার বাই 12, আই বি এম বি স্কোয়ার বাই 12। এটা স্যার মনে রাখলেই হবে। তাহলে এম বাই 12 ইজ ইকাল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে আরেকবার রিপিট করি পুরো আলোচনাটায় কি ছিল। খুব সিম্পল একটি আলোচনা, নিজেদের মধ্যে করে ছোট ছোট করে এই কনসেপ্টগুলো লাগালে আমরা অনেক বস্তুর যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করতে পারবো। সমান্তরাল অক্ষ উপপাদ্য, লম্ব অক্ষ উপপাদ্য, এই দুটো উপপাদ্য কখন প্রয়োগ করব? যদি একটি ঘূর্ণাক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক আমাদের জানা থাকে, তাহলে অপর যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করবার জন্য আমরা এই দুটো অক্ষ উপপাদ্য নেব এবং খুব সহজেই জড়তা ভ্রামক নির্ণয় করতে পারব। সমান্তরাল অক্ষ উপপাদ্য আমরা একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক
তিন ধরনের বস্তুর ক্ষেত্রে প্রয়োগ করে সমান্তরাল অক্ষ উপপাদ্য নির্ণয় সাহায্যে জড়তা ভ্রামক নির্ণয় করতে পারি। সমান্তরাল অক্ষ উপপাদ্যের ছিল যে অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক আমাকে নির্ণয় করতে বলা হয়েছে তারই সমান্তরালে ওই বস্তুর ভরকেন্দ্রগামী একটি অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক আমার জানা থাকবে, এটা আমি ধরে নেব। মানে ওই বস্তুর সাপেক্ষে জড়তা ভ্রামক কোথায়? ভরকেন্দ্রগামী। তাহলে যে অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করতে বলা হবে তারই সমান্তরাল ভরকেন্দ্রগামী একটি অক্ষ নেব। ওকে, তারপর ওই যে অক্ষের সাপেক্ষে নির্ণয় করতে বলা হয়েছে তার জড়তা ভ্রামক হবে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক যুক্ত বস্তুর ভর এবং ওই দুটো সমান্তরাল অক্ষের লম্ব দূরত্বের বর্গের সাথে ওই বস্তুর ভরের গুণফলের সমষ্টির সমান হবে। ওকে, আর লম্ব অক্ষ উপপাদ্য কি বলা হচ্ছে? লম্ব অক্ষ উপপাদ্য বলা হচ্ছে যে দ্বিমাত্রিক বস্তুর ক্ষেত্রে এটা কেবলমাত্র প্রযোজ্য হবে, অর্থাৎ বস্তুটি একটি তলে অবস্থান করবে। যে তলে অবস্থান করবে সেই তলে দুটো লম্ব ঘূর্ণাক্ষ নেব যারা পরস্পরের লম্ব থাকবে, তাদের ছেদবিন্দুগামী এবং ওই তলের সাথে লম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করতে চাইলে আমরা জড়তা ভ্রামক হবে লম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক, অর্থাৎ এইখানে এই লম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক হবে এই দুটো জড়তা ভ্রামকের সমষ্টির সমান। কন্ডিশন কি না, এই দুটো অক্ষ পরস্পরের লম্ব হবে এবং এদের ছেদবিন্দুগামী একটি ঘূর্ণাক্ষ নেব, তার সাপেক্ষে জড়তা ভ্রামক হবে এই দুটো সমষ্টির সাথে সমান। ওকে, আসছি পরের ক্লাসে।